হ্যালো এভরিওয়ান, আমরা মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করছিলাম, তাই তো? অ্যাকচুয়ালি তোমরা যদি ভেবে থাকো যে আমার তো এখনও থিওরি ভালো করে পড়া হয়নি, এবিটিএ কী করে করব, কিন্তু তোমরা এবিটিএ করো। হ্যাঁ, এবিটিএ এর কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের কোয়েশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে কেমন কোন কোয়েশ্চেন আসে, সেগুলো তোমরা বুঝতে পারবে। এবং যারা ভাবছো যে কনসেপ্ট তো এখনও ক্লিয়ার হয়নি, তাহলে কি করব? দেখো, এই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে কিন্তু সমস্ত কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে আলাদা করে থিওরি পড়তে হবে না। এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলোর মানে যা যা থিওরি, যা যা কনসেপ্ট রয়েছে সবগুলো কিন্তু আমি ডিটেইলি এক্সপ্লেন করছি আমি, ঠিক আছে? তো এগুলো দেখলেই আশা করি তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আলাদা করে আর থিওরি মানে পড়ার কোনো প্রয়োজন হবে না। তো ভালো করে ভিডিওগুলো দেখো, ভালো করে কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। আর কোনো অসুবিধা হলে আমি আছি, আমাকে কমেন্ট করতে পারো, টেলিগ্রামে মেসেজ করতে পারো। ওকে, তো আজকে যে ফার্স্ট কোশ্চেনটা বলছে সেটা কি বলছে দেখো। বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? শান্ত মণ্ডল মানে কোন সেন্সে শান্ত মণ্ডল, তাই না? মানে এখানে টেম্পারেচারটা খুবই কম থাকে, খুবই লো টেম্পারেচার থাকে, তাই এটাকে শান্ত মণ্ডল বলা হয়। কাকে? এটা হচ্ছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারে যে টেম্পারেচার হয়, টেম্পারেচারটা বেসিক্যালি ইনভার্সন হয়। মানে ইনভার্সন টেম্পারেচার মানে কি, টেম্পারেচার ফল করে সেখানটায়, তাই সেই স্তরকে আমরা বলি শান্তমণ্ডল। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? বলছে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডপসন, ডিইউ লিখতে পারো, বা বাংলায় লিখলে পরে ডিইউ। ওকে, অথবা ডপসন, ডপ বয় হসন্ত দেবে, ডপসন। এটা হচ্ছে তোমার কি, ওজোন স্তরের ঘনত্ব মেজারমেন্টের ইউনিট। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? বলছে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? তাহলে বাস্তব গ্যাসটা কি সেটা বুঝতে হয় আগে। আচ্ছা, বাস্তব গ্যাস আর রিয়েল গ্যাস রয়েছে। দেখো, রিয়েল মানে একদম আইডিয়াল, বাস্তব মানে জেনারেল একদম, ঠিক আছে? আমরা কি জানি, রিয়েল বলে কিছু হয় না ইউনিভার্সে, রিয়েল বা আইডিয়াল বলে কিছুই হয় না। কোনো মানুষও আইডিয়াল নয়, কোনো অবজেক্টও আইডিয়াল নয়, কোনো কিছুই আইডিয়াল নয়। হ্যাঁ, আইডিয়াল মানে সেখানে আইডিয়া মানে একটা আইডিয়াল ব্যাপার আমি বলবো, যেটা পসিবল নয়। যেরকম আইডিয়াল গ্যাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তোমাকে জানতে হবে আগে। ওকে, সো আইডিয়াল গ্যাসের বৈশিষ্ট্য কি? ধরো একটা কন্টেইনার রয়েছে, এটা একটা কন্টেইনার যেখানে কি রয়েছে, গ্যাস রয়েছে। মানে গ্যাস বলতে গ্যাস মানে মলিকুলসগুলো রয়েছে, মলিকুলসগুলো দিয়ে কি গ্যাস বলতে পারি আমরা। ওকে, অনেকগুলো যদি মলিকুল একসাথে থাকে তাহলে সেগুলোকে বলি আমরা কি, গ্যাস। অ্যাকচুয়ালি তাও গ্যাস বলা হয় না, যখন অনেকগুলো মলিকুলস তাদের যখন কালেকটিভ ফ্লো যখন তারা শো করে, তারা যখন কালেকটিভ ফ্লো শো করে তখন তাদেরকে আমরা গ্যাস বলে থাকি, ঠিক আছে? তো একটা কন্টেনারের মধ্যে অনেক মলিকুলস রয়েছে, তাহলে কন্টেনারটার মধ্যে কি গ্যাস রয়েছে, যে কোনো গ্যাস হতে পারে, নো প্রবলেম। এবার আইডিয়াল গ্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু প্রপার্টিস রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি বলছে? যে দুটো গ্যাসের যে অণু বা মলিকুল, এই মলিকুলগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। আইডিয়াল, একদম আইডিয়ালি যখন বলছি, তুমি একটা কথা বলো, এগুলো তো মলিকুল, মলিকুল মানে কি তাদের মাস রয়েছে, তাই তো? এটা তাদের একটা ফাইনাইট মাস রয়েছে। তুমি যদি অক্সিজেন মলিকিউল নাও বা নাইট্রোজেন মলিকিউল নাও, যে কোনো মলিকিউলে তুমি নাও না কেন, তাদের তো একটা ফাইনাইট মাস আছে রে বাবা, তাই নয় কি? এইবার আমরা আগেই পড়েছিলাম গ্র্যাভিটেশনের ল পড়েছিলাম না আমরা? তোমরা হয়তো 9-এ পড়েছো, আর যদি না পড়ে থাকো 11-এ গিয়ে পড়বে। তো গ্র্যাভিটেশনের লতে আমরা কি দেখেছিলাম? যে কোনো অবজেক্টের মাস আছে মানে তাদের মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করবে। নিউটন দাদু যে সূত্রগুলো দিয়েছিলেন, তাই না? এ ফিজিক্যাল টু ক্যাপিটাল জি, যেটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m1 × m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। তাহলে দুটো অবজেক্ট তুমি নিয়েছো, তাদের মাস রয়েছে, যদি মাস থাকে তাহলে কি তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। সেটা কিন্তু ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে না, অ্যাট এনি ডিস্টেন্স। মানে দেখো, চাঁদ আর সূর্য বা চাঁদ পৃথিবী, তাদের মধ্যে কিন্তু একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, তা যার জন্য কি হয়, জোয়ার ভাটা আসে এই আমাদের পৃথিবীতে, তাই না? এই জিনিসগুলো তোমরা অল্প অল্প হয়তো জানো, যাই হোক। কিন্তু আইডিয়াল গ্যাসের যে বৈশিষ্ট্য সেটা বলছে
গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করবে না, আকর্ষণও কাজ করবে না, বিকর্ষণ বলে কাজ করবে না। ওকে, বুঝলাম। সেকেন্ড কি বলছে, খুবই ইম্পর্টেন্ট, তাহলে এদের মধ্যে কোনো ইন্টারাকশন হবে না। এই যে মলিকিউলসগুলো মানে ইন্টারাকশনের দরুন ইন্টারাকশন হবে, হবে না নয়, ইন্টারাকশন হবে, বাট ইন্টারাকশনের দরুন কোনো এনার্জি লস হবে না। মানে যে কলিশনটা হবে তাদের মধ্যে, সেই কলিশনটা হবে কি, ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তারপর আমরা বলতে পারবো যদি পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয় তাহলে যে মলিকুলসগুলো, সেই মলিকুলসগুলোকে আমরা রিজিড অবজেক্ট বা রিজিড বডি হিসেবে কনসিডার করতে পারবো, রিজিড মলিকুল হিসেবে কনসিডার করতে পারবো। আবার একই কথা, রিজিড দীর্ঘ, এটা একটা আইডিয়াল কনসেপ্ট, দ্যাট ইজ নট পসিবল। আইডিয়াল বলে কিছু নেই, মানে রিজিড বডি বা দৃঢ় বস্তু বলে কিছু নেই। তুমি লোহাকে বলবে প্রচুর দৃঢ়, আমরা দৃঢ় বস্তুর ডেফিনেশনে আসছে না, আচ্ছা একটা বলে দিই আমি। দৃঢ় বস্তু মানে দেখো একটা অবজেক্ট তুমি নিয়েছো, তার মধ্যে কি অনেক ধরনের মলিকুল রয়েছে, অ্যাটম রয়েছে, যা খুশি বলো তুমি না কেন, তাহলে মলিকুলস বা অ্যাটমস দিয়ে কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, তাই তো। রিজিড বলতে কি বোঝে আমরা, এটাকে আমি এক্সটার্নাল প্রচুর ফোর্স দিলাম, অনেক বল দিলাম, বা এনি রোটেশন দিলাম, এনি কাইন্ড অফ ফোর্স আমি দিলাম, ওকে, এটার মানে স্ট্রাকচারটা চেঞ্জ করার দরুন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এটা স্ট্রাকচার কোনো চেঞ্জ হলো না, যা ছিল তাই থাকলো। তার মানে কি, এর ভেতরে যে অ্যাটম বা মলিকুলসগুলো রয়েছে তাদের মধ্যে ডিস্টেন্সটা অলওয়েজ ফিক্সড থাকলো, কনস্ট্যান্ট থাকলো। যদি কনস্ট্যান্ট থাকে, একটা অবজেক্টের ভেতরে মলিকুল বা অ্যাটমসগুলোর মধ্যে ডিস্টেন্স যদি অলওয়েজ কনস্ট্যান্ট বা ফিক্স থাকে, তখন সেই বডিটাকে বলে আমরা কি, রিজিড বডি। বুঝতে পারলে? তাহলে আইডিয়াল গ্যাসের কনসেপ্টগুলো বুঝতে পারছো। এবং আরেকটা যে পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছে, এখানে যে গ্যাস মলিকুলসগুলো রয়েছে, সেই গ্যাস মলিকুলসগুলোর নিজস্ব কোনো ভলিউম নেই। এটি কি এখনো সম্ভব ভাই? তোমাকে একটা কথা বললো, তুমি একটা মুড়ি দিলে, একটা করে যদি মুড়ি তুমি এখানে রাখো, তার তো একটা নির্দিষ্ট ভলিউম রয়েছে বাবা। তোমার একটা এক্সাম্পল দেবো, যে ধরো আমি এই ঘরের মধ্যে রয়েছে আমি, ঠিক আছে, আমি ঘরের মধ্যে 10টা ছাত্রকে পড়াচ্ছি, আমি সাপোজ 10টা ছাত্রকে আমি পড়াচ্ছি, তার মানে কি প্রত্যেকটা ছাত্রের নিজস্ব একটা ভলিউম রয়েছে। তারা যদি ঘরের মধ্যে দাঁড়ায়, তারা কিন্তু কিছুটা ভলিউম অকুপাই করে আছে, কারণ কি তাদের যে নিজস্ব ভলিউম, সেই ভলিউমটা কি তারা অকুপাই করে রয়েছে। তার মানে আমি যদি পুরো ঘরটার ভলিউম মেজার করতে হয়, আমাকে যদি পুরো ঘরটার ভলিউম মেজার করতে হয়, তাহলে কি আমাদের যে ভলিউমগুলো রয়েছে সেগুলোকে বাদ দিলে পরে কিন্তু পুরো মানে ঘরটা ভলিউম পাবো আমি। মানে কি আমাদের ভলিউমটা তো ঘরে মানে ঘরের ভেতরে রয়েছে রে বাবা, বুঝতে পারছো কথাটা আমার? মানে আমাদের যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তাদের তো নিজস্ব একটা ভলিউম রয়েছে, সেগুলোকে তুমি নেগলেক্ট করতে পারো না। কিন্তু আইডিয়াল গ্যাস বলছে তাদের কোনো নিজস্ব ভলিউম নেই। গ্যাসের যে ভলিউম, সেখানে কি গ্যাসের মলিকুলসগুলোর ভলিউম কি নেগলিজিবল। গ্যাসের ভলিউম তুমি কাকে ধরো, যে কন্টেনারের মধ্যে তুমি রেখেছো গ্যাসকে, সেই কন্টেনারটার ভলিউমটাই গ্যাসের ভলিউম। বুঝতে পারলে? তাহলে এই ছিল কিছু ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি অফ আইডিয়াল গ্যাস। ওকে, কিন্তু রিয়েল গ্যাস কি বলছে? রিয়েল গ্যাস কিন্তু এগুলো নয়, রিয়েল মানে বাস্তব। হ্যাঁ ভাই, দুটো মলিকুলস তুমি যদি রাখো, তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করবে, তাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, এনার্জি লস হবে, দেওয়ালের সাথে ইন্টারাকশন হয়ে ধরুন এনার্জি লস হবে, এবং মলিকুলসগুলোর কি নিজস্ব আয়তনও রয়েছে। এখান থেকে আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন তৈরি করি, প্রেশার কারেকশন, ভলিউম কারেকশন করে করি, আমি সেসব দিকে যাব না। আমাদের যে কোশ্চেনটা মানে বলছে সেটাই আমরা এখানে ডিল করব। সেটা কি বলছে দেখো, কোথায় গেল কোশ্চেনটা? আচ্ছা, তাহলে কোন শর্তে বয়েল গ্যাস, বাস্তব গ্যাস মানে রিয়েল গ্যাস বয়েল এবং চার্লসের সূত্রে মেনে চলবে, তাই তো? অ্যাকচুয়ালি যেসব গ্যাস বয়েলের সূত্রে মেনে চলে, বয়েল বা চার্লসের সূত্রে মেনে চলে, তাদেরকে বলি আমরা রিয়েল গ্যাস, আইডিয়াল গ্যাস। আর যারা মেনে চলেন তাদেরকে বলি আমরা বাস্তব গ্যাস। এরকমভাবে ডেফিনেশন বলা হয়ে থাকে তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। ওকে, আর আমি যেটা বোঝালাম সেটা কিন্তু একদম পুরো ফান্ডামেন্টাল কনসেপ্ট। যাই হোক, এবার দেখো, তাহলে যদি গ্যাসগুলোর মধ্যে আকর্ষণ না হয়, তাহলে সেটা কি বাস্তব থেকে রিয়েলে চলে যাবে। রিয়েল হলে পরে বয়েলের সূত্র, চার্লসের সূত্র মেনে চলবে। তাহলে কি এই যে গ্যাস মলিকুলসগুলো রয়েছে, সেই গ্যাস মলিকুলসগুলোর মধ্যে কি কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকা যাবে না, কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকা যাবে না, প্রথম কথা গেল। সেকেন্ড কি, এই যে গ্যাস মলিকুলসগুলো তাদের কোনো ভলিউম থাকা যাবে না, ভলিউম থাকা যাবে না।
যদি দেখো কোনো আকর্ষণ না হয়, যদি ভলিউম না থাকে, তাহলে কি সেগুলো আইডিয়াল গ্যাসের মতো ট্রিট করবে, তাই তো? আইডিয়াল গ্যাসের মতো ট্রিট করবে। যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে তো তারা বয়েল ও চার্লসের সূত্র মেনে চলবে। এইবার ইন্টারেস্টিং পয়েন্ট বোঝো। ধরো তোমার একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, খুব ইন্টারেস্টিং জিনিস বুঝতে হবে। ধরো তোমাকে দুটো ফুটবল দিলাম, একটা ফুটবল একটা ফুটবল, এদের নিজস্ব কিন্তু একটা আয়তন রয়েছে, তাই না? নিজস্ব একটা আয়তন রয়েছে। এদেরকে যদি আমি কাছাকাছি রাখি, আমি যদি মেজার করি, তাহলে এদের আয়তনটা খুব সহজে চোখে পড়বে। এইবার এই ফুটবলটাকে এর থেকে অনেকটা দূর নিয়ে চলে আসলাম, ধরো এইখানে দিয়ে চলে আসলাম, মানে আমি অনেকটা দূর থেকে মেজার করছি। মানে এই ফুটবলটা মাটিতে রয়েছে, আমি ফুটবলের কাছে রয়েছি, ফুটবলের নির্দিষ্ট একটা ভলিউম আমি মেজার করতে পারছি, বুঝতে পারছি। এবার আমি কি করলাম, আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি, প্লেনে করে যেতে পারি, বা আমি মনে করো ঘরের ছাদে গেলাম, একতলাতে গেলাম, বলটাকে একটু ছোটো মনে হচ্ছে আমার, দুতলায় গেলাম আরেকটু ছোটো মনে হচ্ছে, তিনতলায় গেলাম আরেকটু ছোটো মনে হচ্ছে, 10তলায় গেলাম, বলটা কেমন মনে হবে ভাই? খুবই ছোটো মনে হবে না? অনেকটা ছোটো মনে হবে। আমি 20তলায় গেলাম, বলটাকে কী মনে হবে? একদম একটা পয়েন্টের মতো মনে হবে না? তার মানে কি, ডিস্টেন্স যদি বাড়াও তুমি, তাহলে কি তার আয়তনটাকে তুমি নেগলেক্ট করতে পারবে। বুঝতে পারলে কথাটা আমার? ডিস্টেন্স যদি তুমি বাড়াও, তাহলে কি মলিকুলসগুলোর আয়তনটা কিন্তু নেগলিজিবল হয়ে যাবে উইথ রেসপেক্ট টু দ্য কন্টেইনার বা ভলিউম অফ দ্য গ্যাস। গ্যাসের ভলিউম মানে কি? কন্টেইনারের ভলিউম। বুঝতে পারছো কথাটা আমার? তার মানে কি, তুমি যদি গ্যাস মলিকিউলসগুলো ডিস্টেন্স বাড়িয়ে দাও, তাহলে কিন্তু তাদের মানে ভলিউমটা একদম টাইনি হয়ে যাবে, তখন তুমি সেটাকে আইডিয়াল গ্যাস হিসেবে ট্রিট করতে পারবে। বুঝতে পারলে কথাটা? তাহলে এটা কখন পসিবল? মলিকিউলসগুলোর মধ্যে ডিস্টেন্স তুমি বাড়াতে পারো, ফার্স্ট অফ অল তুমি টেম্পারেচার বাড়িয়ে দাও। টেম্পারেচার ইনক্রিজ করছো, টেম্পারেচার ইনক্রিজ করলে কী হবে? মলিকিউলসগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, দিয়ে তারা কি আস্তে আস্তে দূরে সরতে শুরু করবে, মানে এক্সপ্যান্ড করবে তারা, তাহলে বাড়তে পারে। ডিস্টেন্স যদি বেড়ে যায়, তাহলে কি তারা আইডিয়াল গ্যাসের মতো ট্রিট করবে। বুঝতে পারলে? তাহলে টেম্পারেচার বাড়ালে পরে তারা আইডিয়াল গ্যাসের মতো ট্রিট করতে পারে, কারণ ডিস্টেন্স বেড়ে যাবে। সেকেন্ড তুমি কি করবে দেখো, তার মানে কি, তার মানে তুমি আরেকটা হয়তো করতে পারো, তুমি কি করলে প্রেশারটাকে তুমি ডিক্রিজ করিয়ে দাও। প্রেশার কম মানে কি, সেখানে দেখো, ধরো একটা বেলুন তুমি নিলে, বা একটা ফুটবল তুমি নিয়েছো, ফুটবল দিয়ে বলি আমি, ফুটবলের ভিতরে মলিকুলস রয়েছে, গ্যাস এয়ার মলিকুলস রয়েছে। এবার তুমি বাইরে থেকে প্রেশার দিচ্ছ, কম্প্রেস করছো, প্রেশার বাড়াচ্ছ তুমি। প্রেশার বাড়ালে কী হবে? গ্যাস মলিকুলসগুলো পরস্পরের কাছাকাছি চলে আসবে, কাছাকাছি এসে যাওয়া মানে কি, প্রেশার ইনক্রিজ করছে। কিন্তু তুমি যদি প্রেশার লো করে দাও, তারা কি, প্রেশার লো মানে কি, তারা বেরিয়ে যেতে চাইবে, যদি মানে বাইরের দিকে চলে আসবে, তার বেশি ভলিউম পাবে তারা, তাই নাকি? আমরা বয়েলের সূত্রে কিন্তু তাই পড়েছিলাম যে ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে প্রেশার যদি তুমি ডিক্রিজ করো, ভলিউম কিন্তু বাড়বে। তাহলে দুটো তুমি ওয়ে পেলে, এক টেম্পারেচার ইনক্রিজ করাতে পারো তুমি, তাহলে পরে সেটা কি আইডিয়াল গ্যাসের মতো ট্রিট করবে। সেকেন্ড, তুমি প্রেশার ডিক্রিজ করাতে পারো। প্রেশার ডিক্রিজ করালে ভলিউমটা, মানে কন্টেনারের ভলিউমটা বেড়ে যাচ্ছে। কার ভলিউম? কন্টেনারের, মানে গ্যাসের ভলিউমটা বাড়ছে। গ্যাসের ভলিউম বাড়া মানে কি, গ্যাস মলিকুলসগুলো পরস্পরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া। তাহলে দূরত্ব বেড়ে যাওয়া মানে কি, মলিকুলসগুলোকে মানে একে অপরের রেসপেক্টে কি ছোটো ছোটো মনে হবে, তখন তাদের ভলিউমটাকে তুমি নেগলেক্ট করতে পারবে, মলিকুলের ভলিউমটাকে তুমি নেগলেক্ট করতে পারবে। বুঝতে পারলে? তাহলে কিন্তু সেটা কিন্তু আইডিয়াল গ্যাসের মতো কাজ করবে। আর আইডিয়াল গ্যাস হয়ে গেলে তারা বয়েল ও চার্লসের সূত্র মেনে চলবে। বুঝতে পারলে? খুবই খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাট কনসেপ্ট অনেক। দেখো, এইটুকুনি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে কি প্রবলেমটা করতে পারবে, এবং এখান থেকে যেমনই কোয়েশ্চেন বলুক না কেন, তুমি ইজিলি সলভ করতে পারবে, বলতে পারবে। ওকে, আশা করি যে সেটা বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে বয়েলের সূত্র অনুসারে পি বনাম 1/v লিখো, চিত্র আঁকো। পি বনাম 1/v, দেখো আমরা বয়েলের সূত্রে কি পড়েছি, ভি প্রপোর্শনাল টু 1/v। আচ্ছা, একটা কথা তোমাকে বুঝিয়ে দিই, যখনই কারোর বনাম বলে, মানে ধরো ওয়াই বনাম, মানে ওয়াই ভার্সেস এক্স, যখন এটা বলে, তখন তুমি কীভাবে ড্র করো বলো তো? এই নিয়মগুলো তোমাকে একটু বুঝতে হবে।
ওয়াই বনাম যখন এক্স বলছে, তার মানে কি ওয়াইটা তোমার এখানে ডিপেন্ডেন্ট আর এক্সটা তোমার কি ইনডিপেন্ডেন্ট। এটা তোমার ডিপেন্ডেন্ট, এটা তোমার ইনডিপেন্ডেন্ট। ওকে, আর সবসময় গ্রাফ তুমি ড্র করবে এইভাবে, এক্স অ্যাক্সিসটা অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট থাকবে আর ওয়াই অ্যাক্সিসটা অলওয়েজ ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে এখানে তুমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পুট করবে, এখানে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পুট করবে। এটা হচ্ছে তোমার গ্রাফ ড্র করার নিয়ম। এগুলো আমরা অনেকেই জানি না, উল্টোপাল্টা বসিয়ে দিই, কেটে দেবে। ওকে, এবার আমাকে কি বলেছে দেখো, এটা হচ্ছে বয়েলের সূত্র, নো প্রবলেম। বয়েলের সূত্র তাহলে কী করতে বলবো তুমি, পি ইন্টু ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। প্রপোর্শনাল তুললে পরে একটা কনস্ট্যান্ট তুমি লিখতে পারো, পিভি লিখে দাও, নো প্রবলেম, কনস্ট্যান্ট। এটা তোমার বয়েলের সূত্র, ঠিক আছে, অসুবিধা নেই, বয়েলের সূত্র বুঝলাম। কিন্তু আমাদের একটা গ্রাফ ড্র করতে বলেছে, বলছে পি বনাম মানে পি ভার্সেস 1/v। ওকে, পি ভার্সেস 1/v। দেখো তাহলে এখান থেকে তুমি কি বলবে ভাই, এরকম বলবে তুমি এই দিক বরাবর পি, এই কথাটা শুনে আমি বুঝতে পারছি এই দিক ওয়াই অ্যাক্সিস বরাবর পি হবে, কারণ এটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে আর এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাহলে 1/v এই দিক থাকবে, তাই তো। এবার তুমি কি জানো, তুমি বয়েলের সূত্র জানো, তুমি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো। তাহলে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কে ধরলে k/v থাকছে, তাহলে পি ইকুয়াল টু কে ইন্টু 1/v প্লাস 0, রাইট। তাহলে এইটাকে তুমি এরকম বলতে পারো যে পিটাকে তুমি ওয়াই বলো, যা খুশি বলো, পি বললে ইকুয়াল টু কে, এটা তুমি ভি প্রাইম বলতে পারো। এই যে ইকুয়েশনটা কার ইকুয়েশন বাবা, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নয় কি, এটা পাসিং থ্রু অরিজিন, তাই তো, অরিজিন দিয়ে পাস করছে। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। পাসিং থ্রু অরিজিন, কারণ এখানে প্লাস সি বা মাইনাস সি কিছু নেই, তাহলে কি সেটা অরিজিন দিয়ে পাস করছে। তাহলে তুমি বলতে পারো এইরকম একটা গ্রাফ পাওয়া যাবে। ওকে, স্ট্রেট লাইন যেটা পাসিং থ্রু অরিজিন। এখানে 1/v বলেছে, তাই যদি গ্রাফটা যদি এরকম বলতো যে পি ভার্সেস ভি গ্রাফ দেখাও, তাহলে তুমি কি করতে, ভি, তখন কিন্তু সেটা মানে অধিবৃত্ত হয়ে আসতো, তাই তো। মানে তোমার এরকম হতো পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা কিন্তু তাহলে আলাদা হতো, কারণ কি সেখানে পি ইকুয়াল টু 1/v, তাহলে পি প্রপোর্শনাল টু, মানে এটা কে ধরে নাও তুমি, তাহলে এখানে 1/v হয়ে যেত, বুঝতে পারলে। হ্যাঁ, তখন কিন্তু এই গ্রাফটা তুমি করতে পারতে না। এই কনসেপ্টগুলো তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, মানে একটু বুঝে বুঝে তোমাকে করতে হবে, তাহলে তুমি প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে, ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়। ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়, অণুগুলির মধ্যে দেখা যায়। মানে যদি ব্রাউনীয় গতি যদি বোঝাতে হয়, তাহলে তুমি এভাবে ভাবতে পারো, ধরো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমি। ধরো তোমার একটা পাত্র নিয়েছো, তুমি পাত্রের মধ্যে জল রয়েছে বা কোনো লিকুইড রয়েছে, রাইট। এবার তুমি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, মানে কি বলবো, মানে পরাগরেণু বলতে পারো তুমি, বা ক্ষুদ্র ক্ষুদ্র খুব ধুলো বলতে পারো, সেগুলো যখন তুমি জলের মধ্যে দিয়ে দেবে, তখন দেখবে সেই যে টাইনি ডাস্ট পার্টিকেলসগুলো, সেগুলো কিন্তু মুভ করে। কেন মুভ করে, অ্যাকচুয়ালি জলের যে মলিকুলসগুলো রয়েছে, সেই মলিকুলসগুলো তার রেস্টে নেই অ্যাট রুম টেম্পারেচার, রাইট। আমি 0 কেলভিনে যাইনি, আমি রুম টেম্পারেচারে রেখেছি আমি। তাহলে জলগুলো যেহেতু রুম টেম্পারেচার রয়েছে, একটা টেম্পারেচার আছে, তার মানে কি মলিকুলসগুলোর মধ্যে একটা কাইনেটিক এনার্জি রয়েছে, টেম্পারেচার থেকে আমরা এনার্জি পাই। সো এনার্জি রয়েছে, সে এনার্জির দরুন কিন্তু যেহেতু মলিকুলসগুলো মুভ করছে, তাহলে মলিকুলসগুলো টাচে রয়েছে ডাস্ট পার্টিকেলসগুলো, তারাও তো মুভ করবে। তাহলে কি ডাস্ট পার্টিকেলসগুলো কিন্তু সেই জলের সারফেসে কিন্তু মুভ করছে, তাই না। তুমি এটা অবজার্ভ করে দেখতে পারো, অসুবিধা নেই। এই যে মোশনটা, এই যে র্যান্ডমলি যে মোশন রয়েছে ডাস্ট পার্টিকেলসগুলোর অন দ্য সারফেস অফ ওয়াটার, তাহলে সেখান থেকে তুমি কি বলতে পারো, এটাই কি, এটা ব্রাউনিয়ান মোশন, রাইট।
তারপরে এটাকে এরকমভাবে তুমি ভাবতে পারো, যেরকম আমি জলের মধ্যে বললাম, তুমি সেটাকে গ্যাসের মধ্যে বলতে পারো। গ্যাস বলতে আমাদের যেরকম ধরো এনভায়রনমেন্টটা, এখানে এয়ার রয়েছে, তাহলে এয়ার গ্যাস। ওকে, তুমি দেখবে অনেক সময় এরকম হয়, রাতের বেলা এরকম দেখতে পাও, তুমি লাইট মারবে, তুমি দেখবে লাইটের যে আলো যেদিক দিয়ে যাচ্ছে সেখানে প্রচুর ধুলো রয়েছে, সেই ধুলোগুলো দেখবি র্যান্ডমলি মানে মুভ করছে, এদিক ওদিক এদিক ওদিক র্যান্ডমলি মুভ করছে। যখন তুমি এরকম, এগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো রাতের বেলা, আজকে রাতের বেলা তুমি চেক করে দেখো না কেন, অসুবিধা কিছু নেই। রাতের বেলা তুমি টর্চ, এই টর্চ লাইট নিলে, তুমি একটা টর্চ লাইট, ওকে, এখান থেকে তুমি লাইট ছুড়লে, এই লাইট গেল, এটা অন্য কালিতে দেখাই, এই তুমি লাইট ছুড়লে, দেখবে তুমি এইখানে দেখবে এই ডাস্ট পার্টিকেলস রয়েছে অনেক, শুধু এইখানে নয় পুরোটা জুড়েই প্রায় দেখা যায়। এবং এই যে ডাস্ট পার্টিকেলসগুলো এরা কিন্তু দেখবে র্যান্ডমলি, এই একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, মানে র্যান্ডমলি মুভ করছে, এদিক ওদিক এদিক ওদিক র্যান্ডমলি মুভ করছে। এই যে র্যান্ডমলি মুভমেন্ট হচ্ছে এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেলসগুলো, এটাকে বলি আমরা কি, এটাকে কী বলি আমরা? বাউনিয়ান মোশন। অ্যাকচুয়ালি তুমি এখানে বলবে যে কেন র্যান্ডমলি তারা মুভ করছে, তাই না? একদম সিম্পল জিনিস ভাই, এইখানে যে ডাস্ট পার্টিকেলস, মানে আমাদের তো এনভায়রনমেন্টে পুরো ডাস্ট পার্টিকেলসে ভর্তি, ইন্ডিয়াতে তো আরও বেশি জানোই, যাই হোক পলিউশন প্রচুর বেশি। তো এদিক দিয়েও তো ডাস্ট পার্টিকেলসগুলো রয়েছে, এদিক দিয়েও ডাস্ট পার্টিকেলসগুলো রয়েছে। এবার যে এয়ার টেম্পারেচারের হেরফের হয়, টেম্পারেচারের চেঞ্জ হয়, সো টেম্পারেচার ধরুন কি গ্যাস মলিকুলস, মানে যে এয়ারের যে গ্যাস মানে মলিকুলসগুলো রয়েছে তারাও তো মুভ করছে, কারণ টেম্পারেচার বাড়াচ্ছে, তুমি কাইনেটিক এনার্জি বাড়বে, তার ফলে কি তারা যদি মুভ করে, তাদের মধ্যে রয়েছে ডাস্ট পার্টিকেলসগুলো, তারা তো মুভ করবে। সিম্পল জিনিস ভাই। তো লাইট মারলে তুমি জিনিসটাকে ক্লিয়ারলি অবজার্ভ করতে পারবে। তো এটাই হচ্ছে তোমার বাউনিয়ান মোশন। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এটা হয়ে গেল। নেক্সট কি বলছে, বলছে কঠিন পদার্থের কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়। কঠিন পদার্থের 3 ধরনের তুমি দেখতে পারো, কারণ কঠিন পদার্থ মানে কি, তার দৈর্ঘ্য রয়েছে, ক্ষেত্রফল রয়েছে, ভলিউম রয়েছে। তাহলে তুমি যখন তাপীয় প্রসারণ দেখবে 3 ধরনের হতে পারে, দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, তাপীয় প্রসারণ হতে পারে, ক্ষেত্রফল প্রসারণ হতে পারে, আর ভলিউম প্রসারণ হতে পারে। তোমাকে যদি বলতে প্রসারণ গুণাঙ্ক, তাহলে তুমি জাস্ট সেটা গুণাঙ্ক যোগ করে দিতে, তাই না? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এবার আমি একটা কথা বলে দিই, একটা রিলেশন বলে দিই আমি। যেরকম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আমরা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ভলিউম প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, এখানে যেটা আমরা দেখি যে গামা যেহেতু ভলিউম, তাই 3ই আসবে, 3 মানে দেখবে ভলিউম মানে কি কিউব লিখে আমরা, এটা মনে রাখতে পারো তোমরা। সো 3 টাইমস অফ আলফা, আর বিটা তোমার হয় 2 টাইমস অফ আলফা। ওকে, তাহলে এইভাবে তুমি কিন্তু এদের মধ্যে রিলেশন তৈরি করতে পারো। এবার তোমাকে যদি বলে 3টের মধ্যে তাহলে কেমন রিলেশন হবে, তুমি এখান থেকে দেখো বের করতে পারবে। সুতরাং তাহলে আলফা ইকুয়াল তুমি কী বলতে পারো, গামা বাই 3। এখানে তুমি আলফা ইকুয়াল টু বলতে পারো বিটা বাই 2। তাহলে তুমি ইন জেনারেল তুমি কী বলো, সুতরাং আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। ওকে, এটা তুমি বলতে পারো, এটা হচ্ছে তোমার কি তাদের মধ্যে রিলেশন। এখান থেকেও তোমাকে কোশ্চেন দিতে পারে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ইউভি মানে আল্ট্রাভায়োলেট রশ্মির একটি ব্যবহার লেখো। অ্যাকচুয়ালি দেখো, আল্ট্রাভায়োলেট রশ্মি মানে সূর্য থেকে যে রশ্মি আসছে তার মধ্যে আল্ট্রাভায়োলেট রশ্মি আসে। এই আল্ট্রাভায়োলেট রশ্মিটা আমাদের দেহে দেখবো, আমরা বলি না যে সূর্যের তার আলো পরে ভিটামিন ডি পাওয়া যায়, এই ভিটামিন ডিটাকে তৈরি করে আল্ট্রাভায়োলেট রশ্মি। তারপর অনেক সময় এটা বিশুদ্ধিকরণেও কিন্তু মানে কাজে লাগানো, ডিমটা যে ডিমটা কি শুদ্ধ নাকি মানে ভালো নয় খারাপ, সেটা কিন্তু কাজে লাগাতে পারি আমরা, মানে নানাবিধ বিশুদ্ধকরণেও কিন্তু ইউভি রশ্মিকে কাজে লাগানো হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। বলছে প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম কি বর্ণ? দেখো, বর্ণ ভাই সৃষ্টি করতে পারবে না। সূর্য থেকে যে রশ্মি আসে সেটা কি মানে সাদা আলো আসছে। অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করে আমরা দেখতে পাই, মানে যেটা ফার্স্ট অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী নিউটন, এই যে প্রিজম দিয়ে তিনি পরীক্ষাটা করেছিলেন। অ্যাকচুয়ালি ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি রয়েছে এখানে। এক মানে মানে ওই ফেরিওয়ালা টাইপের আর কি, সে ওই মানে কাঁচ ফাঁচ বিক্রি করছিল, তো ওই এরকম প্রিজম বিক্রি করছিলেন তিনি, ঠিক আছে?
দিয়ে নিউটনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, বিক্রি করতে করতে যাচ্ছিলো, দিয়ে নিউটন দেখেছে, নিউটনে দেখে পছন্দ হয়েছিল প্রিজমটা, ঠিক আছে। মানে তখনও এই প্রিজম নিয়ে এত রিসার্চ মানে ছিল না, হয়নি আর কি, এত কিছু আবিষ্কার হয়নি। এই যে বিচ্ছুরণ ফিচ্ছুরণ তোমরা পড়ছো, তো তখনও হয় মানে হবে আর কি, ওই প্রিজমের কাহিনী থেকেই হবে। তো প্রিজমটা কিনে নিল, প্রিজমটা ভালো দাম দিয়ে কিনেছিল, মানে সে আমার খেয়াল নেই কত কী দিয়ে কিনেছিল। এবার নিউটনের বউ নিউটনকে বলেছিল, আপনি কি বোকা নাকি, এ একটা কাচের টুকরো কিনলেন এত টাকা দিয়ে। নিউটন তখন কোনো কথা বলেনি, জাস্ট হেসেছিল আর কি মানে জাস্ট নর্মালি। সেই প্রিজম দিয়েই তিনি আবিষ্কার করে ফেলেছেন এই বিচ্ছুরণ, বুঝতে পারলে? যে সাদা আলোর মধ্যে যে ভাই একটা আলো নেই, সেখানে যে 7টা রং মিশে রয়েছে, যার কম্বিনেশনে তৈরি হয়েছে সাদা আলো, সেটা তিনি অবজার্ভ করেছিলেন, বুঝতে পারলে? তাহলে সেই যে প্রিজমটা তিনি কিনেছিলেন দাম মানে বেশি টাকা দিয়ে, সেটা কিন্তু মানে ব্যর্থ হয়নি, স্বার্থেই লেগেছে, সার্থকই হয়েছে, বুঝতে পারলে? সব কিছুর পেছনে একটা সুন্দর সুন্দর ইতিহাস রয়েছে, সেগুলো একটু দেখার চেষ্টা করে, ভালো লাগবে, ফিজিক্সটা ভালো লাগবে পড়তে। তো অ্যাকচুয়ালি প্রিজম কিন্তু কোনো বর্ণ সৃষ্টি করতে পারে না। ধরো তোমাকে যদি প্রিজম দেওয়া হয়, একটা সাদা আলো যদি আসে, আমি এখানে দেখাই তাহলে বেশি ভালো হবে, তাই না? তাহলে সাদা আলো দেখাতে পারবো। ধরো তোমাকে একটা প্রিজম দিলাম, দিস ইজ আ প্রিজম, রাইট? এই যে সাদা আলো আসছে, সরি, এই সাদা আলো আসছে, সাদা আলো মনে করে পড়লেই হবে, ওকে? এই সাদা আলো পড়ার পরে কি হয়, এই প্রিজমটা মানে প্রিজমের ভেতরে কিন্তু মানে কাঁচ রয়েছে, মানে মাংস রয়েছে আর কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রয়েছে। তো যার দরুন কী হয়, এ হচ্ছে গিয়ে এই সাদা আলোর ভেতরে 7টা রং রয়েছে, সেগুলোকে ভেঙে দেয়, লাল এইভাবে নিয়ে পুরো 7টা রঙে ভেঙে দেয়। বেনিয়া সহকলা তোমরা পড়েছো নিশ্চয়ই, ভিপিওর, ওকে? লাল আলোর ক্ষেত্রে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার জন্য তার বেন্ডিংটা কম হয়, চ্যুতি কম হয়। ভায়োলেট মানে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কম, তাই তার চ্যুতিটা একটু বেশি হয়। এরকমভাবে 7টা আলোতে কিন্তু ভেঙে যায়। প্রিজম জাস্ট মানে সেপারেশন করতে পারে, বর্ণ সৃষ্টি করতে পারে না। সাদা আলোর মধ্যে 7টা রঙই রয়েছে, মানে 7 বর্ণের আলোই রয়েছে, বুঝতে পারলে? সেটাকে জাস্ট ভাগ করে দিল, আলাদা আলাদা করে দিল আর কি, এটাই করেছে প্রিজম, আর কিছুই না। বিচ্ছুরণটা দেখিয়েছে, ওকে? জিনিসটা আশা করে বুঝতে পারলাম। আচ্ছা, বলছে মৌলিক বর্ণ কোনগুলি? মৌলিক বর্ণ কাকে বলে সেটা বুঝতে হবে। মৌলিক মানে কি? ফান্ডামেন্টাল, মানে যেটা দিয়ে অন্য কিছু তৈরি করা যাবে, দ্যাট ইজ কল ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে কি? দেখো, এই যে আমরা ফান্ডামেন্টাল সায়েন্স ফিজিক্স পড়ছি, আমরা ফান্ডামেন্টাল জিনিস পড়ছি আমরা আর কি। যেরকম তোমরা অ্যাটম পড়ো, অ্যাটম তোমরা ছোটোবেলায় তো পড়েছো, অ্যাটম ইজ এ ফান্ডামেন্টাল পার্টিকেলস। অ্যাকচুয়ালি অ্যাটম ফান্ডামেন্টাল নয়, যাই হোক, তার থেকে ছোটো ছোটো ফান্ডামেন্টাল পার্টিকেলস রয়েছে। আমরা তো এখন কোয়ার্ক নিয়েও স্টাডি করি আমরা, তাই না? কোয়ার্ক গ্লোন, প্লাজমা, যাই হোক। তো ফান্ডামেন্টাল বলতে সেটাই বোঝাই আমরা, যেটা দিয়ে অন্য কিছু তৈরি করা যাবে। বাট ফান্ডামেন্টাল মানে সেইটাকে কিন্তু কোনো কিছু ভাবেই, কোনো কিছু দিয়েই তৈরি করা যাবে না। মানে ফান্ডামেন্টাল জিনিসকে তুমি তৈরি করতে পারবে না, সেটা ঈশ্বরের দেওয়া একটা উপহার আমাদের কাছে, এরকম ভাবতে পারি আমরা। বাট ফান্ডামেন্টাল জিনিসটা দিয়ে আমরা অন্য কিছু তৈরি করতে পারি, দ্যাট ইজ কল ফান্ডামেন্টাল। যেরকম ফান্ডামেন্টাল কালার বা মৌলিক বর্ণ বলতে আমরা কী বুঝবো এখানটা? মানে 3টে কালার আছে আর কি, সেটা কি? রেড মানে গ্রিন, ব্লু, RGB, অনেকে RGB হিসেবে মনে রাখে। লাল, সবুজ, নীল, এই 3টে বর্ণ দিয়ে তুমি যে কোনো ইউনিভার্সের যে কোনো কালার, এনি কালার ক্যান বি ক্রিয়েটেড, যে কোনো কালারকে তুমি তৈরি করতে পারবে, ওকে? তো এই যে 3টে যে কালার বললাম, লাল, সবুজ, ব্লু, এই 3টে কালার দিয়ে তুমি সমস্ত কালার তৈরি করতে পারো। সমস্ত মানে সমস্ত, মানে সাদা বলো, লাল বলো, মানে সাদা বলো, কালো বলো, যে কোনো কিছু, গ্রে বলো, যা খুশি সবই তৈরি করতে পারবে। বাট ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, তোমার অন্য কোনো কালার দিয়ে তুমি এই 3টে কালার মানে লাল কালার, গ্রিন কালার, ব্লু কালার, একটাকেও তুমি তৈরি করতে পারবে না।
এটা ইন্টারেস্টিং পয়েন্ট, তার জন্য এগুলোকে বলি আমরা কি মৌলিক বর্ণ, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এমসিবি, এমসিবি কাকে বলে? দেখো, এমসিবি হচ্ছে তোমার মিনিয়েচার সার্কিট ব্রেকার। আমি লিখে দিচ্ছি একটুখানি, তার মানে কি সেটা বুঝতে হবে। মিনিয়েচার, আচ্ছা, এমসিবি, ওকে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার নামের মধ্যে হয়তো একটুখানি হলেও ধারণা তোমরা পেয়ে গেছো। দেখো, মানে এটা একটা ইলেকট্রনিক্যাল মানে ডিভাইস বলতে পারো তুমি, মানে একটা সুইচ বলতে পারো তুমি, মানে ইলেকট্রনিক্স আমরা ইউজ করে থাকি সাধারণত। যেরকম ধরো তোমরা যেরকম ফিউজ তার ইউজ করেছো, দেখেছো কি যে হাই অ্যামাউন্টের যদি কারেন্ট পাস করতে যায় তাহলে ফিউজ তারটা গলে যাবে, পড়ে যাবে, সার্কিটটাকে ব্রেক করে দেবে। এটাই হচ্ছে তোমার ফিউজ তারের কাজ। এই এমসিবির কাজ ঠিক একই রকম, এটাও কি অটোমেটিক কাজ করবে। অটোমেটিক কি করবে? এই অটোমেটিক ডিটেক্ট করবে যে ভাই সার্কিটের মধ্যে কি বেশি কারেন্ট পাস করছে, যদি বেশি কারেন্ট যদি পাস করে সে অটোমেটিক সার্কিটটাকে ব্রেক করে দেবে, আর কিছুই না। মানে একটা সার্কিট, সেই সার্কিটের মধ্যে যদি এক্সট্রিম অ্যামাউন্টের যদি মানে এক্সেস অ্যামাউন্টের বা এক্সট্রিম অ্যামাউন্টের যদি কারেন্ট ফ্লো করে, তখন সে সেটাকে আইডেন্টিফাই করে ফেলবে, মানে অটোমেটিক্যালি এবং ইনস্ট্যান্ট সে আইডেন্টিফাই করে ফেলবে এবং সার্কিটটাকে ইনস্ট্যান্ট ব্রেক করে দেবে, জাস্ট ডিটেক্ট করে মানে সার্কিটটাকে ব্রেক করে দেবে। এটাই কি এই এমসিবির কাজ। এটাকে বলে আমরা কি মিনিয়েচার সার্কিট ব্রেকার, ওকে। এটা অটোমেটিক মেশিন, একটা অটোমেটিক্যালি সার্কিটটাকে ব্রেক করে দেবে। আচ্ছা, বলছে কুলম্ব ও ইএসইউ। আচ্ছা, কুলম্ব হচ্ছে তোমার এসআই একক, আধানের এসআই একক, আধান বা চার্জের এসআই একক। আর ইএসইউ হচ্ছে তোমার কি সিজিএস সিস্টেম একক, অনেক সময় আমরা বলে থাকি স্ট্যাট কুলম্ব, ওকে। এদের মধ্যে সম্পর্ক কি নিশ্চয়ই তোমরা জানো, বলো কি হয়? 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। ইএসইউ চার্জ বা জাস্ট অর ইউ ক্যান সে স্ট্যাট কুলম্ব, ওকে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলছে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, কথাটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। এবার প্রশ্ন হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস কেন ভরা থাকে? দেখো, তোমরা যদি ইয়েগুলো দেখে, টিউব লাইটগুলো যদি তোমরা দেখে থাকো, তোমরা দেখবে, আর কখনো যদি ফাটিয়ে থাকো টিউব লাইট, দেখবে সেখান থেকে কিন্তু গ্যাস বেরোয়, সাদা গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাস বেরোয় সেখানে, নিয়ন, আর্গন, এইসব গ্যাস ভরা থাকে। কি হয় ঘটনাটা? নিষ্ক্রিয় গ্যাস ভরার অনেক কারণ রয়েছে। দেখো, যখন তুমি মানে কারেন্ট যখন তুমি দিচ্ছ, মানে ভোল্টেজ যখন তুমি অ্যাপ্লাই করছো, তখন কি হয় সেখানে কারেন্ট ফ্লো করে, তাই তো? মানে সার্কিটের মধ্যে বা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। যখন কারেন্ট ফ্লো করবে, এবার নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে, এবার তারা কি হয়, একটা এনার্জি পাচ্ছে, ধরো এনার্জি পেয়ে কী হয়, তারা এক্সাইটেড হয়ে যাবে। এবার তুমি একটা ইন্টারেস্টিং জিনিস হয়তো জানো যে একটা অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রনসগুলো যদি এক্সাইটেড হয়ে যদি আপার স্টেটে চলে যায়, মানে আপার স্টেটে, মানে লোয়ার স্টেট থেকে আপার স্টেটে কখন যায়? যখন এনার্জি সে পায়, মানে অ্যাবজর্ব করে। আমি এনার্জি দিলাম, মানে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে বা যে কোনো অ্যাটম রয়েছে, অ্যাটমটাকে আমি বাইরে থেকে এনার্জি দিলাম, তাহলে কী হবে? যে একটা ইলেকট্রন, মানে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে অরবিটে, সেই ইলেকট্রনগুলো এনার্জিটাকে অ্যাবজর্ব করলো, করে কি সে আপার স্টেটে চলে গেল। এবার আপার স্টেটে তারা বেশিক্ষণ থাকতে পারে না, খুবই কম সময়ের জন্য থাকতে পারে, 10⁻⁸ সেকেন্ড, এরকম অল্প সময়ের জন্য থাকে তারা। তো কি হয়, সে আপার স্টেট থেকে সাথে সাথে তারা কি লোয়ার স্টেটে নেমে আসে। যখনই তারা লোয়ার স্টেটে নেমে আসে, আপার স্টেট থেকে যখন এই লোয়ার স্টেটে নামে, তখনই কি এনার্জি রিলিজ করে। এনার্জিটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মে এনার্জিটা রিলিজ করে, এবং যে রেডিয়েশনটা রিলিজ করে সেটা যদি আমাদের ভিজিবল রেঞ্জে পড়ে, তাহলে আমরা সেটাকে দেখতে পাই। এখানে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে। এই যে টিউব লাইট বললাম, টিউব লাইটের ক্ষেত্রে কিন্তু এইটাই করানো হয়ে থাকে, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হয়,
ফুলফিল থাকে, তারা এনার্জি পেয়ে এক্সাইটেড হয়ে আপার স্টেটে যায় এবং সাথে সাথে কি লোয়ার স্টেটে নেমে আসে, যখন নেমে আসে তখন কি এনার্জি রিলিজ করে, আর তার ফলে আমরা খুব সুন্দর আলো দেখতে পাই এবং আমাদের ভিজিবল রেঞ্জে পড়ে বলে আমরা দেখতে পাই। ওকে, এটাই। এবং আবার অনেক সময় কি করা, কিসের জন্য ইউজ করা হয়ে থাকে, দেখো নিষ্ক্রিয় গ্যাস সাধারণত অন্য কোনো কিছুর সাথে রিয়াক্ট করবে না, ইজিলি রিয়াক্ট করে না নিষ্ক্রিয় গ্যাস, এর জন্য তো নিষ্ক্রিয়, ইনার্ট। মানে কি এবারটা কারোর সাথে রিয়াক্ট করবে না, মানে এরকম রিয়াক্ট করবে না, যেরকম অনেক হয় না যে থাপ্পড় মারলেও কোনো রিয়াক্ট করে না, মানে খুব ভালো ছেলে ভালো মেয়ে, ঠিক আছে, এরা হচ্ছে সেরকম, এদেরকে মারো ধরো যাই করো না কেন এ কোনো রিয়াক্ট করবে না, বুঝতে পারলে? তার জন্য বলে এটা এদেরকে বলে আমরা কি ইনার্ট, একদম ইনার্ট, ইনার্ট পাবলিক, ইনার্ট গ্যাস। ওকে, এর কোনো রিয়াকশন নেই। আচ্ছা, আসলে জিনিসটা বোঝাতে পারলাম। এবার বলছে কি গামা রশ্মি, মানে গামা রশ্মির আধানের প্রকৃতি। গামা রশ্মি, গামা রশ্মিকে বলা হয় থাকে সাধারণত ফোটন। ওকে, মানে গামা রশ্মির কোনো আধান নেই। গামা অ্যাকচুয়ালি কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। গামা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার কোনো চার্জ নেই, মানে এটা নিউট্রাল। ওকে, এটা নিউট্রাল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে সোডিয়াম এবং সোডিয়াম প্লাস এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? এগুলো নিশ্চয়ই তোমরা জানো। সাধারণত আয়নটা এখানে, এটা হচ্ছে অ্যাটম, দিস ইজ অ্যাটম, দিস ইজ আয়ন। ওকে, আয়নটা সাধারণত বেশি সুস্থিত হয়ে থাকে, মানে স্টেবল হয়ে থাকে আর কি। সেটা কি করে দেখবো আমরা, দেখো জাস্ট সিম্পল জিনিস, কিছুই না, মানে তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে। সোডিয়াম, সোডিয়াম মানে কি 11 হয়, তাই তো? এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় তোমরা জানো নিশ্চয়ই, 1s2 2s2 2p6 3s1। ওকে, এবার তুমি Na11 প্লাস নিলে, তুমি এর ক্ষেত্রে করো তুমি 1s2 2s2 2p6। দেখো এখানে প্লাস দিয়েছি, প্লাস দেওয়ার মানে কি, ঘষে তুমি একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, এরকম একটা ব্যাপার, মানে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তাহলে কি 3s1 আর থাকবে না? তাহলে এখানে 10টা রয়েছে, মানে এই 11টা কি, এটা তোমার অ্যাটমিক নাম্বার, দিস ইজ অ্যাটমিক নাম্বার, মানে এর যে নিউক্লিয়াসে 11খানা প্রোটন রয়েছে, এটা ফিক্সড। নিউক্লিয়াসের ভেতরে, সোডিয়ামের নিউক্লিয়াসে 11খানা প্রোটন রয়েছে। এই সিস্টেমটা নিউট্রাল থাকে। কেন নিউট্রাল থাকে? কারণ কি 11খানা যেহেতু প্রোটন রয়েছে নিউক্লিয়াসের ভেতরে, ঠিক 11খানা কি ইলেকট্রন থাকে অরবিটে, তবে সে কি নিউট্রাল হয়ে গেল, বুঝতে পারলে? এবার আমি মনে করো বাইরে থেকে ঘষলাম সোডিয়ামটাকে, ঘষার ফলে কী হলো, একটা ইলেকট্রন বাইরে চলে আসলো, তার মানে কি 11টা ইলেকট্রন ছিল বাইরে, এবার একটা ইলেকট্রন যদি চলে আসে তাহলে কি বাইরে 10টা ইলেকট্রন হয়ে গেল, বুঝতে পারলে? অনেকে আবার এখানে না 10 করে দেয়, ভাই এখানে 10 করো না ভাই, একদম ভুল, কেটে দেবে কিন্তু, এখানে 10 তুমি লিখতে পারবে না, কারণ কি প্রোটন সংখ্যা ভাই 11টাই থাকে, প্রোটন সংখ্যা 10টা হচ্ছে না এখানে। আমি +1 করেছি, তার মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, বুঝতে পারলে কথাটা আমার? মানে অ্যাটমটা থেকে কি নিউক্লিয়াসে 11খানা প্রোটনই আছে, বাট আমি ঘষেছি, ধরো ঘষার দরুন কী হয়েছে, অরবিট থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তাহলে কি কতগুলো ইলেকট্রন রয়েছে, 10খানা ইলেকট্রন রয়েছে। দেখো এই 4টে 10টা ইলেকট্রন, বুঝতে পারলে? এটা 10টা ইলেকট্রন কিন্তু পড়ে রয়েছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এইটা কিন্তু পুরো ফুলফিল ছিল না, হাফ ফিল ছিল, তাহলে হাফ ফিল কখনো কি স্টেবল হতে পারে? স্টেবল না। বাট এইখানে দেখো এটা কিন্তু ফুলফিল রয়েছে, মানে 2s2 2p6 পি যে সেল, পি সেলে কিন্তু 6টা ইলেকট্রনই থাকে, তাই নাকি? মানে পি এর যদি তোমরা দেখো এরকম হয়, px py pz থাকে, ডিং 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 কটা থাকলো, 6টা থাকলো, তাহলে 6টা থাকে, তাহলে ফুলফিল থাকে। এবার তুমি যদি অরবিটের কথা যদি তুমি ভাবো, দেখো এইটা একটা অরবিট, দিস ইজ অরবিট। ওকে, মানে সেকেন্ড অরবিট, মানে 2 অরবিট আর কি, n = 2, মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট আর কি, n = 1 মানে গ্রাউন্ড স্টেট, n = 2 মানে তোমার কি ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে ফার্স্ট অরবিট আর কি। যাই হোক, তাহলে এই অরবিটে রয়েছে কতগুলো, 8খানা ইলেকট্রন, আর ফার্স্টে 2টো, তাহলে 2,8, আর এখানে কি দেখো ছিল 2,8,2
এরকম ছিল, তাহলে এটা আনস্টেবল, এটা কি বেশি স্টেবল। বাইরের কক্ষে যদি 2টো অথবা 8টা ইলেকট্রন থাকে তাহলে কি সেটা কি বেশি স্টেবল হয়। বুঝতে পারলে? ফিজিক্সটা বোঝো, একদম ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো বোঝো, তাহলে সব কিছুই করতে পারবে। বলছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? আচ্ছা, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস যেরকম ধরো নর্মালি কি নিষ্ক্রিয় গ্যাস, যেরকম তুমি বলো হিলিয়াম, নিয়ন, আর্গন, এরা নিষ্ক্রিয় গ্যাস। বাট তেজস্ক্রিয় যখন বলছে, তেজস্ক্রিয় বোধহয় রেডন থাকে, তাই না? তেজস্ক্রিয় রেডন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, রেডন হবে এটা। বলছে দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। ভাই ইউরেনিয়ামের পরে যারা রয়েছে তারাই কিন্তু কৃত্রিম মৌল। ইউরেনিয়ামের পরে যারা রয়েছে সবগুলোই তোমার কৃত্রিম মৌল, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও। মানে বর্ধমান মানে কি বৃদ্ধি, আকারে বড় বড় আকার বলে যেখানটায়, তাহলে বড় আকার অনুসারে সাজাতে হবে। এখানে কি কি আছে দেখো, নাইট্রোজেন, বোরন, লিথিয়াম, ফ্লোরিন। তাহলে সবগুলোকে তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন লেখো সবগুলোর, তাহলে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে কিভাবে কি হয়। আমি তোমাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এক এক করে করি। প্রথমে নাইট্রোজেনটাই করি। নাইট্রোজেনের 7 হয়, তাহলে 1s2, 2s2, 2p, 3 লিখবে তুমি, রাইট? তোমরা হয়তো এরকমভাবে পড়েছো 2,5 এরকম পড়েছো, তাই তো? আচ্ছা নেক্সট কি ছিল, বোরন ছিল বোধহয়, বোরন 5 হয়, 1s2, 2s2, 2p1। এইটা হয়তো তোমরা এরকম দেখেছিলে 2,3, রাইট? নেক্সট লিথিয়ামে আসি, 3 হয়, সো 1s2, 2s2, সরি 2s1 হবে, রাইট? তবে 3টে হয়ে গেল, সো 2,1। আর ফ্লোরিন রয়েছে 9 হয়, সো 1s2, 2s2, 2p, 4 হয়ে গেছে, তাহলে 5 লিখবে তুমি, তাই না? তবে 9 হয়ে গেল, তাহলে 2,7। ওকে, তাহলে এইখানে দেখো 2টো রয়েছে, দেখো সবগুলোর মধ্যে 2টো। তাহলে এই 2টো থেকে তুমি একটা কথা তুমি বলতে পারছো, এটা কি সেকেন্ড পর্যায়। পর্যায়টা কি হবে? সেকেন্ড পর্যায়ে হবে। তাহলে এরা সবাই কি সেকেন্ড পর্যায়ে রয়েছে। জিনিসটা বোঝাতে পারলাম? সবারই দুটো করে রয়েছে, তাই বলবো সেকেন্ড পর্যায়ে রয়েছে। আচ্ছা এইবার তুমি লাস্টের নাম্বারটা দেখবে, যার নাম্বার কম সে আগে থাকবে। যার নাম্বার মানে আমি যদি পিরিয়ডিক টেবিল যদি সাজাই, তাহলে কীভাবে সাজাবো এই 3টের জন্য? দেখো যার নাম্বার কম রয়েছে, তাহলে 1 কম রয়েছে, লিথিয়াম আগে থাকবে। দেন 3 বোরনের ক্ষেত্রে বোরন আগে, তারপরে হবে। তারপরে দেখো 5 মানে সরি কী বলে, নাইট্রোজেন হবে, দেন ফ্লোরিন হবে। এরকম তোমরা পড়েছো, দেখবে লিথিয়াম আগে আছে, তারপর বোরন, তারপর নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন। বুঝলাম। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে দেখো, যত এই বাদিক থেকে যত তুমি ডান দিকে যাবে, তার সাইজটা তো ছোট হতে থাকবে। মানে লিথিয়ামের সাইজ অনেকটা বড়, মানে এর রেডিয়াসটা বেশি বড় হয়। লিথিয়ামের রেডিয়াসটা বড় হয়, তারপরে বোরনেরটা একটু ছোট হবে, নিউট্রনের তার একটু ছোট হবে, আর ফ্লোরিনেরটা একদমই ছোট হবে। বুঝতে পারলে? তাহলে এরকম পাই আমরা। এবার আমাদের বলছে ক্রমবর্ধমান অনুসারে সাজাতে বলেছে, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হব আমি। তাহলে ছোট এটা, তাহলে এটাকে আগে নিয়ে চলে আসো। তাহলে ফ্লোরিন, নাইট্রোজেন, বোরন, লিথিয়াম। তাহলে এটা হতে ছোট, তাহলে বড় কে বলো তো? এর থেকে বড় নাইট্রোজেন, নাইট্রোজেনের থেকে বড় বোরন, বোরনের থেকে বড় লিথিয়াম। তাহলে এইটা হচ্ছে তোমার কি এটা যেটা তোমার চেয়েছে, এই যে ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজা, তাহলে ওটা তোমার আনসার হবে। ওকে, আচ্ছা বুঝলাম। নেক্সট কোশ্চেন দেখো, খুবই ইন্টারেস্টিং। বলছে ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন মানে একটা পজিটিভ চার্জ। ক্যাটায়ন আমরা বলি না, ক্যাটায়ন, অ্যানায়ন, এগুলো জাস্ট কিছুই না, এটা চার্জ, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, 2 ধরনের চার্জ হয়। একটা পজিটিভ চার্জ হয় আর নেগেটিভ চার্জ হয়।
ওকে, সেই পজিটিভ চার্জকে আমরা ক্যাটায়ন বলি, নেগেটিভ চার্জকে আমরা অ্যানায়ন বলি। ঘটনাটা কি হয়, আমি বারবার একই কথা বললাম যে একটা তুমি যখন নিউট্রাল অ্যাটম ধরছো, নিউট্রাল অ্যাটম মানে কি, তার নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে তার অরবিটে ঠিক ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে। তার মানে কি, ইলেকট্রন আর প্রোটনের চার্জ তো সেম বাট অপোজিট, তাহলে কি নিউট্রাল হয়ে গেল, তাই নয় কি, নেট চার্জটা 0 হয়ে গেল। এইবার যখন তুমি সাপোজ সেটা কিছু দিয়ে রাফ করলে, সেই অ্যাটমটা কিছু দিয়ে রাফ করলে বা ঘষার ফলে দেখা গেল যে ওই যে অ্যাটমটা থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে অন্যটার মধ্যে চলে গেল, মানে অন্য একটা অবজেক্টের মধ্যে চলে গেল। মানে একটা অ্যাটমের কি ইলেকট্রনগুলো চলে গেল কিছু ইলেকট্রন, তাহলে কি ইলেকট্রনের প্রাধান্য কমে গেল এখানটায়। ধরো প্রোটন সংখ্যা ছিল 10টা, ইলেকট্রন সংখ্যা ছিল তাহলে 10টা ছিল, তাহলে নিউট্রাল ছিল। এইবার ঘষার ফলে কি হলো, 2টো ইলেকট্রন চলে গেল, তাহলে কি 8টা ইলেকট্রন পড়ে আছে, আর প্রোটন সংখ্যা কত 10টায় রয়েছে, প্রোটন সংখ্যা কত 10ই থাকবে রে বাবা, কারণ প্রোটনটা কি নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। তাহলে কি কার প্রাধান্য বেশি, এখানে প্রোটনের প্রাধান্য বেশি, তাহলে চার্জটা কি হয়ে যায়, প্রোটন মানে পজিটিভ চার্জ হবে, কারণ প্রোটন মানে কি পজিটিভ চার্জ, তাই না কি, সেটাকেই বলি আমরা কি ক্যাটায়ন। যখন কোনো একটা অ্যাটম ইলেকট্রন বর্জন করে, এরকমভাবে তোমরা হয়তো মুখস্থ করেছো, ইলেকট্রন বর্জন করে তখন সেটাকে বলে আমরা ক্যাটায়ন, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে আমরা অ্যানায়ন। সিম্পল কথায় ক্যাটায়ন মানে ইলেকট্রন সে কি ত্যাগ করে দিচ্ছে, মানে ইলেকট্রন চলে যাচ্ছে। এবার তার ফলে কেন সেটা ক্যাটায়ন বলছি, কেন সেটাকে পজিটিভ চার্জ বলছি, এটা কি বুঝতে পেরেছো? কারণ দেখো ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে গেল, কার সংখ্যা বেশি হয়েছে, প্রোটনের সংখ্যা বেশি, তাহলে প্রাধান্য কার বেশি, প্রোটনের প্রাধান্য বেশি, পজিটিভ চার্জের প্রাধান্য বেশি, তার জন্য এটাকে বলি পজিটিভ চার্জ। এর পজিটিভ চার্জকে নতুন সুন্দর একটা নাম দিয়েছে ক্যাটায়ন, আর কিছুই না, সুন্দর একটা নাম দিয়েছে ক্যাটায়ন, আর কিছুই না, পজিটিভ চার্জ তুমি বলতে পারো। ওকে, আর যদি এরকম হতো যে ইলেকট্রন তার মধ্যে আসলো 10টা ছিল, আরও 2টো যুক্ত হলো, তাহলে 12টা হলো, তাহলে প্রোটনের সংখ্যা কিন্তু 10টাই, বাট ইলেকট্রন সংখ্যা কত 12টা হলো, তাহলে কি ইলেকট্রনের প্রাধান্য বেশি হয়ে গেল এখানটায়, তখন সেটাকে বলবো কি নেগেটিভ চার্জ, তখন সেটাকে নতুন নাম দেওয়া হয়েছে অ্যানায়ন। বুঝতে পারলে? এই আর কিছুই না। এই উদাহরণ যদি তুমি চাও যে কোনো কিছু, যে কোনো মেটালের ক্ষেত্রেই তুমি এই ঘটনাটা ঘটতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, যেরকম সোডিয়ামের ক্ষেত্রে তুমি সোডিয়াম একটু আগে একটা দেখলাম সোডিয়াম প্লাস, এটা একটা কি ক্যাটায়ন। ওকে, কারণ এখান থেকে ইলেকট্রন চলে গেছে, একটা প্লাস দেওয়া মানে কি ইলেকট্রন বেরিয়ে গেছে, এটা পজিটিভ চার্জ। বলছে একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের, এখানে বিশ্লেষণ হবে না, বিশ্লেষের নাম লেখো। তীব্র তুমি H2SO4 বলতে পারো, তারপরে তুমি HCl বলতে পারো, এগুলো কি অ্যাসিড, এগুলো সবই। ওকে, আর তুমি যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে চাও, মৃদু যেরকম অ্যাসিটিক অ্যাসিড, ওকে, CH3COOH, তাহলে এটার উদাহরণ তুমি লিখবে এরকম H2SO4 HCl, আর এটার জন্য তুমি লিখবে CH3COO বলো H। ওকে, এটা ক্ষার বললে জাস্ট তুমি OH যুক্ত করে দেবে, যেরকম ধরো তীব্র যদি ক্ষার বলতে তাহলে NaOH এরকম বলতে তুমি, বুঝতে পারলে? যেরকম ধরো তোমার কি বলে এটাকে, তারপরে KOH বলতে পারতে, এগুলো তোমার তীব্র ক্ষার হয়ে যেত। তুমি যদি বলতে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ক্ষার কোনগুলো হবে, তখন সেগুলো আসে এরকম CaOH OH2, ওকে, এরকম আসে। এগুলো জাস্ট নর্মাল, এগুলো একটুখানি তোমাকে মনে রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা বলছে লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে কি মানে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়, এটা NiSO4 ইউজ করা হয়ে থাকে, NiSO4 ইউজ করা হয়ে থাকে। ওকে, NiSO4 তোমার ইউজ করা হয়ে থাকে নিকেলের মানে প্রলেপ দিতে, লোহার উপর দিচ্ছ তুমি নিকেলের প্রলেপ দেবে, সুতরাং NiSO4 তুমি ইউজ করবে। আচ্ছা, এটাকে একটু মেলানো যাক। বলছে হিমাটাইট মানে যেখানে দেখবে লোহা আছে তাহলে সেটাই তোমার আনসার হবে, তো লোহা সি, তাহলে সি অপশন তোমার। পিতলে থাকে কি দেখো,
পিতল মানে পিতাজি, পিতাজি, তা মানে কপার, জিঙ্ক, তাহলে জিঙ্ক কোথায় আছে এটা, তাহলে তোমার অপশন এ কারেক্ট হবে, তাই তো? অপশন এ উইল বি কারেক্ট অপশন। বলছে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়, কিপ যন্ত্রে, আচ্ছা নেসলার বিকারক নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় NH3, ওকে, তাহলে এটা বি। আর কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এই দুর্গন্ধ ব্যাটাটাকে H2S, এইটা, ওকে, মানে অপশন ডি তোমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম বলতে বলেছে। পলিমার মানে এর আগে একটা পলিমার করে দাও, পলিভিনাইল ক্লোরাইড হয়ে গেল পলিমার, বুঝতে পারলে? বলছে মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি মানে যোজকের অন্তর্বর্তী কোণের মান, একই কোশ্চেন কতবার দেয়, 109°28'। ওকে, অথবা বলছে এটা COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে, কার্বক্সিলিক গ্রুপ, এটা তাই না? তার কার্বক্সিলিক গ্রুপের যৌগের অণুকে সূচিত করে এটা। তাহলে এইভাবে কিন্তু তোমাকে সমস্ত প্রবলেম সলভ করতে হবে। আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। তো প্রত্যেকটা জিনিস ভাই বুঝে বুঝে করো, হ্যাঁ, মানে বুঝলে পরে কি তোমার মানে আর থিওরি এক্সট্রা পড়তে হবে না, এখান থেকেই তোমার সমস্ত কিছু হয়ে যাবে। আর একই ধরনের কোশ্চেন বারবার দেখছো তো রিপিট হচ্ছে, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এর বাইরে দেখবে কিছুই আসবে না। কয়েকটা সেট তুমি করলে পরে তোমার কিন্তু মানে মানে একটা মানে কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে হ্যাঁ ভাই এই জিনিস রয়েছে, মানে একটা কনফিডেন্ট তুমি পেয়ে যাবে যে ভাই এই রয়েছে, আমার কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।